যখন পৃথিবী আর দেশে দেশে দুরন্ত দুঃখের দরুন সত্যায় জেগে মরে না অসহ্য মাথাকুটে, তখন আকাশ হলো হয়তোবা মিলে যায় মেলে, তখন পৃথিবী হয়তো বারবার ফিরে পায় তারে, তখন তোমারে পাবো, দেখা হবে, ফের দেখা হবে। কবি আবুল হাসান রচিত এপিটাফ কবিতাটি কবিতার নিজের মৃত্যু নিয়ে লিখেছিলেন। ৭০ দশকের গীতল কবিতার জন্য খ্যাতি পাওয়া কবি আবুল হাসানের মৃত্যুবার্ষিকী ছিল গত ২৬ নভেম্বর। আমরা এই জনপ্রিয় কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির দুজন আইকন, আছেন ফ্যাশন ডিজাইনার, বিশ্বরঙের স্বত্বাধিকারী, উদ্যোক্তা বিপ্লব সাহা, এবং আরও আছেন জনপ্রিয় ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার শাবনাজ সাদিয়া ইমি। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো আছি। জি, আমি প্রথমেই বিপ্লব শাহকে দিয়ে আসতে চাই। এই যে মাত্র সম্প্রতি হয়ে গেল ৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত প্রতিযোগিতা এবং ২১ নভেম্বর হয়েছে থাইল্যান্ডে। বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশ নাজিয়া জামান মিথিলার হাত ধরে সেরা ৩০-এ উঠে আসে। তো এবার মিস ইউনিভার্সের খেতাব জেতেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। প্রতিযোগিতার শুরুতেই তিনি সঞ্চালকের কটাক্ষের শিকার হন এবং ফাতিমা প্রতিবাদ করে বলেন, একজন নারী হিসেবে আপনি আমাকে যথাযথ সম্মান দিচ্ছেন না। এই ঘটনাটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে প্রথম কিছু কিছু বিষয়ের জন্য আমি দুঃখ প্রকাশ হয়েছে, কারণ আমি আসলে ফেসবুকে যখন আসে তখনই জাস্ট দেখি আর কি, একটুখানি অত ডিটেল আমি জানি না, কিন্তু আমি হয়তো হেডলাইনটা পড়ছি, কিন্তু কি কটাক্ষ করেছে সেটা আমি জানি না। যেটা জানি না সেটা নিয়ে কথা বলতে চাই না। যেটাই হোক, আসলে আমি মনে করি যে শ্রদ্ধা সম্মান প্রত্যেকের কাছে আছে। আমার কাছে, আমার সন্তানেরও কিন্তু সম্মানের জায়গা থাকতে হবে। তো সেই জায়গাটায় আমি যখন একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসবো, আমাকে সেটা মাথায় রেখেই কথা বলা উচিত আমি মনে করি। সেটা যে দেশই হোক না কেন, যে ইভেন্টই হোক, যে শোতেই হোক না কেন। অনেক ক্ষেত্রে হয়তো সবাই তো সমান না, অনেক ক্ষেত্রে হয়তো আমরা ভুলে যাই আমাদের দায়িত্বটা কি। হয়তো সেরকমই একটা দায়িত্বের বাইরে গিয়ে উনি আচরণটা করেছেন, যেটা আসলেই অশালীন এবং অসামঞ্জস্য। এটা আমি এটাই মনে করি। তো এটা আমি মনে করি কোনো দেশই আসলে কোনো সমাজ, কোনো সংসারে সেটা হওয়া উচিত না। প্রত্যেকের কাছে, সে যে বয়সের হোক না কেন, সে যে জায়গা থেকেই হোক না কেন, তাকে আসলে আমাদের সম্মান করা উচিত। আমার বাসায় যিনি কাজ করেন, যিনি হেল্পিং হ্যান্ডস আছে, তাকেও আমি আপা বলে ডাকছি, শ্রদ্ধা করছি। আমার অফিসও সেম হচ্ছে। কিন্তু তো আমি মনে করি এটা আসলে ফ্যামিলিগত শিক্ষা, হয়তো তার মধ্যে সেই শিক্ষাটার অভাব ছিল। এটা আসলে অ্যাক্সিডেন্টলি কিছু তো ঘটেই আসে, সবাই তো সব এক হবে না। এই বিষয়টা আলোচনা এসেছে কারণ এত বড় একটি মঞ্চে আপনারা জানেন যে সেদিন প্রতিযোগিতার সবাই মিলে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন এবং এই ঘটনার পর ফাতিমা বশ এক সাক্ষাৎকারে বলেন যে ২১ শতকে এসে একজন নারী কখনোই হাতের পুতুল হয়ে থাকতে পারে না, যা ইচ্ছা তাই বলতে পারেন না কিংবা সাজাতে পারেন না। আমি এখানে এসেছি সব নারীর প্রতিনিধিত্ব করতে, আমাকে অসম্মান করা মানে পুরো নারী জাতিকে অসম্মান করা। তো তারই বক্তব্যের সঙ্গে ইমি, আপনি কি একমত? আসলে যেই জায়গাটাতেই সিনারিওটা হয়েছে তারা বলতে পারবে ভালো যে এক্স্যাক্টলি কত ধরনের মানুষের ইমোশনাল কনফ্লিক্ট ওখানে ছিল। আমি দূর থেকে একটা কথা বলতেই পারি বা আমার একটা অপিনিয়ন দিতে পারি। আমার অপিনিয়নটা এটা যে কোনো বিউটি প্যাজেন্টে যখন গ্লোবালি অনেক দেশ থেকে মেয়েরা যাচ্ছে, পার্টিসিপেট করছে, নিজেরা নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে, এখানে কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা বিষয় আছে সেটা জাজ না করে জাস্ট বাইরে থেকে একটা সিন বা একটা কমেন্ট করলো কোনো পার্টিসিপেন্ট, সেটা নিয়ে আমার মনে হয় কোনো অপিনিয়ন দেওয়াটাও রং হবে। কারণ এক্স্যাক্টলি মেয়েটা কোন সিচুয়েশনে ছিল, তাকে কি ইমোশনালি কোনোভাবে হিউমিলিয়েট করা হয়েছে কিনা আগে থেকে, বা এটা কি ধারাবাহিকভাবে আগে থেকে হচ্ছিল কিনা, হ্যাঁ, এটাও কিন্তু দেখার বিষয়। এটা আমরা হুট করে একটা কমেন্ট করলে হবে না, কারণ এই ধরনের গ্লোবাল প্যাজেন্টারিগুলোতে অনেক কিছু ইনভলভ থাকে। কোনো সময় হয়তো ব্যাপারটা পুরোটাই সলিড থাকে, সামটাইমস দের ইজ অলওয়েজ এভরিথিং ইজ ফেক, এরকমও থাকে। সো এখানে আসলেই কতটুকু সত্যি কতটুকু মিথ্যা ওইটা পার্টিসিপেন্টসরাও বলতে পারবে। যে হয়তো ফ্রন্ট লাইনে ছিল না, হয়তো ব্যাক সাইডে ছিল, সেই কোনো একটা দেশের পার্টিসিপেন্টও বলতে পারবে যে এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ গোয়িং অন। সো আমরা দূর থেকে এতটুকু কমেন্ট করতে পারি যে হ্যাঁ, কোনো দেশকে রিপ্রেজেন্ট করার জন্য যদি সেই দেশের একজন মেয়ে একটা গ্লোবাল প্যাজেন্টারিতে যায়, সেখানে কাউকে হিউমিলিয়েট করার রাইট কারোই নেই। হতে পারে সে কোনো একটা পজিশনের অধিকারী বা কোনো একটা পাওয়ার হোল্ডার, কিন্তু তাই জন্যে আমি তো আসলে
হিউম্যান রাইটসের জন্যই গেলাম, শুধুমাত্র মেয়ে না, ছেলে মেয়ে সবাই ইকুয়ালি, যাতে পুরো পৃথিবীটা যেন সেভাবে চলে। তো সেইখানে যদি আমাকে মেয়ে হিসেবে আলাদা টার্গেট করে কমেন্টারি করা হয়, আমার মনে হয় দিস ইজ ভেরি স্যাড। এটা একেবারেই ঠিক না। আমাদের যে প্রতিযোগী অংশগ্রহণ করেছেন নাজিয়া জামান মিথিলা, তাকেও কিন্তু আমরা দেখেছি যে অনলাইন প্ল্যাটফর্মে কটাক্ষের শিকার হতে। এই বিষয়টাকে আপনি একজন মডেল বা কোরিওগ্রাফার হিসেবে কিভাবে ব্যাখ্যা করেন? আমি বলবো যে আমি তো আসলে আমারও আগের এরার বন্ধুবান্ধব ছিল যারা মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড কন্টেস্টে পার্টিসিপেট করে এসেছে, ঠিক আছে। তারাও অনেক আউটফিট কেউ চয়েস করেছে যে আমি পরবো, কেউ বলেছে আমি পরবো না, বাট সবাই সবার পারফরমেন্স দিয়েই এ পর্যন্ত আসছে, অনেকেই পর্যন্ত এই পারফরমেন্স দিয়ে আসছে। আমি যেটা মিথিলার ক্ষেত্রে বলবো, অ্যাজ এ মডেল শি ইজ ভেরি গুড, শি ইজ অলওয়েজ ভেরি গুড। আর ওর যে পারফরমেন্স, ওর যেই কি বলবো, দ্য স্ট্রেংথ, যেভাবেই হোক বাংলাদেশকে, আমি তো ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় ঘুরেছি কাজের জন্য, আমি জানি বাংলাদেশকে একটু পেছনে ফেলে রাখা হয়। ও আচ্ছা, বাংলাদেশ, আমার দেশ তো পৃথিবীর সবচেয়ে দামি দেশ আমার কাছে, তাই না? তো সেখানে আমার মনে হয় যে এখন ভার্চুয়াল মিডিয়ার যুগ, সবাই ইজিলি ছবি দেখছে। এর আগেও অনেকে পার্টিসিপেট করেছে, ভার্চুয়াল মিডিয়া অ্যাক্টিভ ছিল না তখন, এজন্য মানুষ দেখতেও পেত না, তো জানতেও পারতো না যে কারা যাচ্ছে, কমেন্ট করার সুযোগ ছিল না। এখন একটা ছবি আসুক, ভিডিও আসুক, এখন আমাদের যদি ইন্টেনশন থাকে যে আমাদের ছবি ভিডিও ইনস্ট্যান্ট প্রেজেন্টারি থেকে সবাই দেখতেই থাকবে, তাহলে তোমাকে এটাও অ্যাকসেপ্ট করতে হবে যে ইনস্ট্যান্ট লোকজন কমেন্টও করবে। ইটস নর্মাল, এখন দিস ইজ ভেরি নর্মাল। এটা আমার কাছে কোনো খারাপ কিছু না। কেউ অ্যাকসেপ্ট করবে কেন এই আউটফিট, কেউ অ্যাকসেপ্ট করবে না, দিস ইজ নর্মাল। বাট আমি অ্যাজ এ মডেল, ও তো আমাদের সঙ্গে কাজ করেছে, আমি বলবো শি হ্যাজ ডান এ ভেরি ওয়ান্ডারফুল পারফরমেন্স। ওর পারফরমেন্স একদম খুবই ভালো ছিল, যেটা আর অনেক আগের এরা থেকে তো আমরা দেখে এসেছি। শি হ্যাজ ডান এ ভেরি ওয়ান্ডারফুল জব, এখানে কোনো ডাউট নেই। নিশ্চয়ই আমরা তাকে অভিনন্দন জানাই। বিপ্লব সাহেব, এই যে নারীর প্রতি যে সামাজিক দৃষ্টিভঙ্গি, আমি বলবো যে পুরুষ বা ইভেন নারীরাও মানে বাজে মন্তব্য মানে করতে পিছপা হচ্ছেন না, এই মানসিকতা বা এই জায়গাটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি, বা এগুলোকে একজন নতুন মডেল বা তরুণ প্রতিনিধি যারা বিশ্বমঞ্চে কাজ করতে যাচ্ছেন, তারা বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করবেন, বা কি মনে হয় আসলে এই আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিটা কবে পরিবর্তন হবে? শোনেন, যারা বলে তারা সবকিছু নিয়ে বলে। বিপাশা হায়াতের কেন চুল সাদা, সেটা জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মিথিলা কেন বিকিনি পড়লো, সেটাও জাতীয় প্রশ্ন হয়েছে। আমাদের কিন্তু আসলে তো সময় নেই। আমি যেটা খুব সহজভাবে চিন্তা করি, আমার কিছু পছন্দ নয়, স্কিপ করে চলে যাচ্ছি, ঠিক না? যেটা পছন্দ সেটা তো দাঁড়িয়ে দেখছি, শুনছি, এটা করছি। এখন যারা এই কাজটা করে তারা দেখবেন যে কোনো টপিক নিয়েই করে, হ্যাঁ, সবকিছু নিয়ে তার কথা বলতে হবে। আমি কোনটা করবো, আমার প্রথমে কথা হচ্ছে আমি জিনিসটা বুঝি কিনা আগে দেখতে হবে, ওটার ভেতরে প্রবেশ করব, এটা আদৌ আমি জানি কিনা, বা এটা আমার মন্তব্য করা ঠিক না। আমি তো মন্তব্য করবোই না যদি আমি মনে করি এটা আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি কোনো একটা কিছু, আমি সেখানেও মন্তব্য করি না, কারণ আমার সবসময় মনে করি এটা আমার কাজ না। আমি যেটা আমার কাজ, আমি কাজে মনোযোগ দিব আমার কাজটাতে। তো এই যে যারা মন্তব্যগুলি করছে, এরা একটা ক্লাস, এদের না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে ফ্যামিলি স্ট্যাটাস, না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমি বলবো যে পারিবারিক অশিক্ষা, কুশিক্ষা, মানে এগুলো আসলে প্রভাব ফেলছে আমাদের সমাজের মধ্যে। প্রথম যে মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে, সম্মান প্রদর্শন থাকবে, এবং প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি যে সে কাজ করে একটা সুন্দর জায়গায় যেতে পারে, সে আসলে মূল কথা হচ্ছে সে শিখ। আমি এইটাই মনে করি। আমার সাথে আজকেও সকালবেলা বিপাশা হায়াতের সাথে কথা হচ্ছিল, ফোন করেছিল আমেরিকা থেকে, তো বিভিন্ন টপিক নিয়ে কথা হলে সাদা চুলের বিষয়টা আসছে। আজ পর্যন্ত কেউ জানেই না বিপাশা হায়াত কোন প্রদর্শনীতে গিয়েছিল, একবারও কি কেউ জানে? অথচ লাখো কোটি মানুষ তার সাদা চুল নিয়ে ব্যস্ত হয়ে গেল। অথচ সেটা কিন্তু ফাইজার একটা এক্সিবিশন ছিল, ওখানে আমি উপস্থাপনা ছিলাম। ফাইজার বিপাশা হায়াতের একটা পেইন্টিং, যেটা কোভিডের সময় করা ছিল, সেইটা নিয়ে ফাইজার শাড়ি ডিজাইন করেছিল, এটা একটা ওপেনিং প্রোগ্রাম ছিল। ওই টপিককে একবারও আসছে সামনের দিকে, আসে নাই কিন্তু। এখন কেন বিপাশা হায়াতে হয়তো কেউ 90 দশকের একটা ছবি দিয়ে শেয়ার করলো, সেখানে বলছে এত সাদা চুল আবার কালো করলো কেন? বুঝতেছেন ব্যাপারটা? মানে ও এখন যারা এগুলো মন্তব্য করছে, ওরা একটা আসলে গ্রুপ, ওরা এদের আসলে ট্রিটমেন্ট দরকার। আমি মনে করি এখানে খারাপ বলবো না, এটা আসলে অসুস্থ। তো অতএব এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে অনেক কিছু রুলসের মধ্যে নিয়ে আসতে হবে। চাইলেই যেন কমেন্ট করতে না পারে, চাইলেই যেন আমরা একজন আরেকজনকে হেও না করতে পারি। এগুলো
আইনের আমাদের দেশ তো এখন আইন ছাড়া আর আইনের কথা বা কি বলবো, আইনও তো আমাদের কাছে নাই। অতএব একটা বিশৃঙ্খলা সময়ের মধ্য দিয়ে আমরা পার করছি, আমাদের মানে অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই, ঠিক হয়ে যাবে। আমি আসলে খুবই পজিটিভ মাইন্ডের লোক। আমি মনে হয় যে এদের কাছে যদি বোঝানো যায়, এদের সাথে আমি আসলে ওদের সাথে কথাও বলতে চাই, যে আমাকে গালি দিবে আমি তাকে ডেকে বলবো চলো না কফি খাই। আমার কেন জানি মনে হয় সুস্থতা দরকার। মানে আপনি যে কথাটা বলছিলেন যে শিক্ষা, পারিবারিক শিক্ষা, ব্যক্তিগত শিক্ষা এবং এটা রুচির আমার ব্যাপার। সন্তান কোথায় কমেন্ট করছে, আমার সন্তান কি দেখছে, কি আপনি কয়জনকে দোষ দিবেন, এটা একদম সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এবং আসলে কারোর মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে তার দেশের মানুষের প্রতি আসলে সেই শ্রদ্ধা ভালোবাসাটা থাকবে। একদম ওই ভালোবাসাটা নাই কেন, সে পারিবারিকভাবেই অশান্ত একটা মানুষ। আপনি গিয়ে খোঁজ করেন, সে পারিবারিকভাবে, আমি সবসময় কথাটা বলি যে পারিবারিকভাবে যারা অশান্তিতে থাকে তারাই আসলে সামাজিকভাবে এসে অশান্ত পরিবেশ, এবং কোনোভাবেই সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত না থাকার একটা প্রতিফলন হচ্ছে এগুলো। আমরা আবার আসবো এই প্রসঙ্গ ধরে। আমরা যদি ইমির কাছে জানতে চাই যে আপনি নিয়মিত র্যাম্প শো করে থাকেন, দেশে বিদেশে আপনি বিভিন্ন শো করেছেন এবং অসম্ভব জনপ্রিয় আপনি, এবং এটা দীর্ঘ সময় ধরে আপনি কাজ করছেন। আপনি নিজে কি কখনো এগুলোকে ফেস করেছেন বা কিভাবে আপনি এগুলো ট্যাকেল করেছেন? আমার মনে হয় যে ট্যাকেল করার জন্য কিছু দরকার হয় না, সেটা যেটা নিজের পক্ষ থেকে আমরা করতে পারি সেটা হচ্ছে নিজের কনফিডেন্সটাও প্র্যাকটিস করতে হয়, যে আমার কনফিডেন্সটা কি কেউ শেক করতে পারবে কি পারবে না, মানে আমার ধারণ ক্ষমতাটা। যেমন এই যে বিপাশা আপার কথাটা যে আসলো, যে বিপাশা আপার হোয়াইট হেয়ার, আমরা যখন স্কুল গোয়িং ছিলাম তখন ওই পড়ার টাইম, সন্ধ্যার টাইমটার পরে ওয়েট করতাম যে কখন বিপাশা আপার যাও পাখি নাটকটা হবে। যাও পাখিতে বিপাশা আপাকে দেখবো, সমী আপাকে দেখবো। সো ওনার হোয়াইট হেয়ার নিয়ে কমেন্ট করার আগে ওনার যে কাজের এক্সপেরিয়েন্স, এই যে লম্বা সময়টা যুগ যুগ ধরে, সেই বিষয়টাকে কি সম্মান করা যায় না? আর বিপাশা আপার চুল যদি সাদা, এটা নিয়ে যদি এত প্রবলেম হয়, আমাকেও বডি শেম করেছে মানুষ। আমি যখন মাঝখানে ওভারওয়েট ছিলাম, সেটা একটা মেয়ে হতেও পারে, একটা ছেলেরও অসুস্থতার কারণে হতেও পারে, যে কোনো কারণে হতে পারে। বাট এইটাই কেন মেইন ফ্যাক্টর হবে? তার কাজের এক্সপেরিয়েন্সটাকে কেন ওভারলুক করে আউটলুকটাকে নিয়ে শুধু মাতামাতি করা হচ্ছে? হ্যাঁ, বিপাশা আপার হোয়াইট হেয়ার যদি কেউ নাই দেখতো, সে যদি প্রথম থেকে একদম কলপ করে মানে কালার্ড হেয়ার নিয়ে একদম ফুল মেকআপ অন আসতো, তাহলে সব ঠিক ছিল? নাকি অ্যাস্থেটিক প্রসিডিওর করে একদম মানে সবকিছু সেই টিনেজ টাইমের মতন লিফটেড করে ফেলে সবকিছু ঠিক ছিল? তাহলে আমরাই তো উস্কাচ্ছি মানুষজনদেরকে যে ইউ শুড বি পারফেক্ট এন্ড ইউ শুড লুক লাইক ইওর টিনেজ টাইম ফর এভার। এটা তো পসিবল, এটা তো হয় না। শুধুমাত্র একটা, হ্যাঁ, এটা মিডিয়া ইন্ডাস্ট্রি, এখানে লুকের একটা লুক ম্যাটার করে, তোমার পারফেকশনটা ম্যাটার করে, যে কোনো আর্টিস্টেরই পারফেকশন ম্যাটার করে। বাট দ্যাট পারসন ক্যান চেঞ্জ ফর এনিথিং, এনি টাইম। Maybe she is enjoying her own life. সে তার কত গোল্ডেন টাইম আমাদের এখানে দিয়ে আসছে, যে আমরা ওই বয়সে ইন্সপায়ার্ড হয়ে চিন্তা করতাম যে আমি যদি একবার বিপাশা আপার মতন সুন্দর হতে পারতাম। আর আজকে তার চুল নিয়ে, ফেস নিয়ে যদি কমেন্টারি ফেস করতে হয়, আমাদেরকে ওটা ফেস করতে হয়েছে। There are some few people যারা নিজেদের লাইফে they are vacuum, they are not educated properly. শুধুমাত্র বইয়ের পাতা উল্টালাম, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়লাম আর আমি অনেক এডুকেটেড হয়ে গেলাম, ইটস নট। আর এটা খুব সহজ কাজ, ফেসবুকে ঢুকে যে একটা মন্তব্য করা সবচেয়ে সহজ কাজ আমি মনে করি। আর আমার মনে হয় এই জিনিসটা মানে মানুষজন খুব মানে খুব র্যান্ডম, ঢুকলাম, কমেন্ট করলাম, কার কাজের এক্সপেরিয়েন্স কি, কে কোন যুগ থেকে কাজ করছে, কে কোন রাস্তাটা পার হয়ে আসছে, সেই জিনিসটা একেবারে ওভারলুক করে আমি যখন একেবারেই হিট অন করছি তার আউটলুকের উপরে, তো এর থেকে স্যাডনেস, আমি একজন আর্টিস্ট হয়ে এর থেকে স্যাড আমার কাছে আর কিছু মনে হয় না। সেই ভেরি রিসেন্ট আমরা দেখলাম যে শবনম ফারি একটা আপনারই করছেন, প্রতিবাদ করছেন, মানে 100 লিখে, বা আর্টিস্টরা তার সাথে আরো সংহতি প্রকাশ করেছেন, এই কিন্তু একই ঘটনা নিয়ে না। এখানে আরো কিছু বিষয় আছে অবশ্যই, যে একেবারেই যদি মানুষজন মানে ধরেন কেউ কোনো খারাপ কাজের মধ্যে ইনভলভ নেই, তার কি আউটলুক নিয়ে কতক্ষণ টাইম প্রভোগ করা যাবে? আউটলুক, ও আচ্ছা একটু বয়স হয়ে গেছে মনে হয়, ও আচ্ছা কেমন একটু মোটা হয়ে গেছে মনে হয়, এটাই তো বলবে। এর থেকে বেশি তো আর বেশিক্ষণ এটা লংজিভিটি থাকবে না বেশিক্ষণ। বাট যদি আসলেই কারো মানে একটা মানে খারাপ কোয়ালিটির উপরেই মানে নিজের ক্যারিয়ারটা বেস করা থাকে, সেক্ষেত্রে যদি মানুষজন অ্যাটাক করে বা সেক্ষেত্রে যদি কমেন্টারিটা বেশি করে, এখানেও তো আমি আসলে শুধু পাবলিকের দোষ, মানে দুই পক্ষের দায় আছে, একটা দুই পক্ষের, এবং মিডিয়ার অনেক বড় ভূমিকা আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, কোন চ্যানেল
এমন এমন সব অনুষ্ঠান কি বলে এগুলাকে আজকাল, এই যে টক শো না কি বলে এটাকে আপনাদের এখন নতুন, যেগুলো ইন্টারভিউ নেয় সেলিব্রিটিদের নিয়ে, এমন কোশ্চেন করে নারী ভুড়ি থেকে প্রশ্নের উত্তর বের করতে চায়, তারা কেটে কেটে সেগুলোকে রিল করে। কথা হচ্ছিল বিপ্রসার সাথে যে আপনি বলছিলেন যে আমাদের এই যে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মিডিয়ার যে ভূমিকা, এক্ষেত্রে মিডিয়ার অবশ্যই অনেক দায়িত্বশীল হওয়া উচিত, সেটা আমি অবশ্যই শুধুমাত্র ডলার বাণিজ্যের জন্য, জি, বা ভিউ বাণিজ্যের জন্য ডলারই বলবো, কারণ ভিউটা অন্য জিনিস, সরাসরি ডলারই বললাম, যে এত নিম্নমানের রুচি হওয়া উচিত না। একজন মিডিয়া ব্যক্তিত্ব বলে একটা মিডিয়ার কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শিল্পীদের সম্মান জানানো। 90 দশকে কোন তারকার কার সাথে কোন তারকার প্রেম ছিল, তারা এখন তাদের সংসার নিয়ে তারা কি চিন্তা করে একবার, যে সমস্ত টপিক রিল কেটে কেটে দিচ্ছে, ওই সময় 90 দশকের একটা ইন্টারভিউ কেটে এনে এখন একটা রিল বানিয়ে ছেড়ে দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে ওই নায়িকার সাথে ওই নায়কের প্রেম ছিল, তার এই নায়িকার তো এখন বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে। তবে টেলিভিশন চ্যানেলগুলোতে এগুলো একটু কম দেখা গেলেও অনলাইন প্ল্যাটফর্মের অনেক টেলিভিশন চ্যানেলগুলাই করছে, ওই সময় যে ইন্টারভিউ ছিল অনলাইন, ওগুলি কেটে কেটে এখন অনলাইনে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ আমি নিজে দেখেছি, আমি এটা স্ট্যাটাস দিয়েছি, মিসম্যাচ করা, মানে অনেক জায়গা থেকে এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি করা বা এটাকে পুঁজি করে ভিউ বাণিজ্য করা। আমরা আপনার যদি কাজের প্রসঙ্গে আসি, যে আপনি জানেন যে বছরের এই সময়টায় প্রচুর ফ্যাশন শো এবং আপনারা খুব ব্যস্ত থাকেন, কারণ নতুন বছর এবং ইয়ার এন্ডিং শুরু হচ্ছে, আপনার 25 ডিসেম্বর আছে, 31 আছে এবং নতুন বছরের শুরু হচ্ছে। এই সময় তো প্রচুর কাজ হয়, প্রচুর আপনার র্যাম শো হয়, কিন্তু ইদানিং কি একটু এই জায়গাটা কি একটু কম হচ্ছে মনে হয়? সবকিছু আসলে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা, ব্যবসা বাণিজ্য, এগুলো তো রিলেটেড, আসলে একটার সাথে একটা রিলেটেড। তো আমি যেখানে 5টা করতাম সেখানে হয়তো 1টা করছি, 2টা করছি। তো যখন সারা দেশ জুড়ে আতঙ্ক, আনন্দের জায়গায় আতঙ্ক প্রভাব ফেলে, তখন আসলে শিল্পীদের থেকে শুরু করে যারা এই ধরনের ইভেন্টের আয়োজন করেন, প্রত্যেকটা জায়গাতে আসলে একটা স্থবিরতা চলে আসে। এবং একটা এখন দেখবেন হয়তো ভেতরে কিছু ইভেন্ট হচ্ছে যেগুলো প্রচারে যাচ্ছে না তারা, কারণ একটা প্রচার হতে গেলে কখন কি হয়ে যায় এরকম একটা টেনশন সবার মধ্যেই কাজ করে। আমিও যেমন গত বছরে টুকটাক যতটুকুই করেছি, আমি কোনো প্রচারে যাই না, আমিও জানি আমি কত ইভেন্ট করেছি, কত শো করেছি, কিন্তু ওই যে ওই আতঙ্কের জায়গাটা তৈরি হয়ে যায়, তো যে কোনো আপনার পজিটিভ চিন্তার পজিটিভ থাকে না। এটাকে যেরকম আমরা দেখতেছি অনলাইন প্ল্যাটফর্মে যেরকম নেগেটিভিটি বের করে, ঠিক তেমনি আপনি একটা ইভেন্ট করবেন, আপনি কিভাবে বাধা দিবে, কিভাবে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করবে। হ্যাঁ, কারণ যারা জেনুইন তাদের কাজেই বাধা দিবে, কিন্তু আমাদের অনেক ব্যাঙের ছাতার মতন আমরা অ্যাওয়ার্ড ফাংশন করব শুধু বিজনেস ওয়াইজ, ছোট যারা কখনো আর্টিস্ট খেতাবটা পায়নি বা কাজের এক্সপেরিয়েন্স নাই, তারা যারা স্টার হতে চায় বা ফেস ভ্যালিউটা চায়, তারা সেই অনলাইন প্ল্যাটফর্মে যাবে, ইন্টারভিউ দিবে, যেটা মিনিংলেস, যেখানে কথাবার্তা শালীনতা বজায় থাকে না। আমাদের হাতেও অনেক কিছু থাকে, যেমন ভাই দেখেন, আমি কিন্তু এনটিভির আজকের এই প্রোগ্রামটাতে আসছি, এর আগেও আমার 5টা কাজের অফার আসছে, বাট এটা তো আমার ডিসিশন যে আমি কোন জায়গাটাতে আমি থাকবো কি থাকবো না। তো আমার কাছেও কিন্তু চয়েস আছে। এখন আপনি বলতে পারেন আমি আপনাকে দেখছি না, হ্যাঁ দেখবেন আমাকে, যেটা সেন্সিবল কাজ, যেখানে মিনিংফুল কাজ, মানুষের শিখাতে পারবো বা জানাতে পারবো, একটা ইনফরমেশন দিতে পারবো, সেই কাজে আমি থাকবো। বাট এই থাকার জন্য অনেকেই আমাদের এখানে আছে যারা শুধুমাত্র ফেসটা দেখা যাবে, ক্যামেরা দেখা যাবে বা ইন্টারভিউ করবে, এটার জন্য যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে, যে কোনো ভাষায় কথা বলছে, এটা কি আমাদের রেসপন্সিবিলিটি? অবশ্যই আমি এই প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছিলাম, যে এক সময় আপনি বলছিলেন যে অনলাইনে সেভাবে কিন্তু কাজ আমরা দেখতে পেতাম না, সেগুলো ছিল না, কিন্তু যুগ তো পাল্টেছে। এখন আমরা ওই সময় ফ্যাশন দুনিয়ার খবর পেতাম, সারা বিশ্বের খবর পেতাম পত্রিকা নির্ভরশীল করে আমাদের থাকতে হতো, কিন্তু এখন তো যুগের সাথে সাথে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ফটোশ্যুট হচ্ছে এবং প্রচুর মডেল আসছে, কিন্তু আমরা সেইভাবে ইমি, আজরা যদি আমরা বলি, তারপর রুমা আর আপনাদের ব্যাচের যারা আছেন, এদের পরে কোনো ব্যাচ বা কারোর নাম সেভাবে আমরা জানি না, জানতে পারি না। সেটা আসলে কেন হচ্ছে বলে মনে হয়? সেটা আসলে কি কারণ হচ্ছে, লং স্টোরি শর্ট, ছোটভাবে বলা যায় এটাই যে আমরা কিন্তু যখন ফটোশুটে যেতাম, আউটডোরে কোনো জায়গায় ফটোশুটে চলে গেছি কোনো ব্র্যান্ডের, আমরা ওয়েট করতাম পেপারে ছবি আসবে, নিউজ পেপার কালেক্ট করতাম, হার্ড কপি কালেক্ট করতাম। আমার বাসায় মানে শুধু একটা যে স্পেসই আছে হার্ড কপি কালেক্ট করা। এখনকার যুগটা হচ্ছে সফট কপির, লাইক তুমি
কাজ করে বাসায় যেতে যেতে তুমি 4টা পোস্ট দিয়ে ফেলবা। আমরা ওই কাজটার জন্য ওয়েট করতাম। হ্যাঁ, আমাদেরটা একটু অ্যানালগ টাইম আর ডিজিটাল টাইমের মাঝামাঝি টাইমটা আমরা পেয়েছি, মানে 2000 ইয়ারটা যেরকম সেই টাইমটা পেয়েছি। সো আমাদের লিমিটেশনস ছিল যে আমরা কাজ করব, রিপোর্টাররা ইন্টারভিউ করবে, নিউজ করবে এবং তাদের রেসপন্সিবিলিটি তারা মেনটেন করবে। এখন যদি আমি একটা 5 জন জার্নালিস্টকে বাসায় ডেকে বলি আপনারা চা খাবেন, কফি খাবেন, যা খাবেন খান, কি খেতে হবে, কি খেতে ইচ্ছা করে বলেন, আমি ডাকলাম, আপনি আমার ইন্টারভিউ নিতে যাচ্ছেন না, আপনি একজন সাংবাদিক, কিন্তু আপনাকে খাওয়াচ্ছি, আমি আপনাকে অনেকগুলি ফ্যাসিলিটিস দিয়ে দিলাম, আপনি আমার ইন্টারভিউ করে বড় করে ছাপছেন যে সব বাদবাকি সব আর্টিস্টরা হচ্ছে সো কল্ড। তাহলে এই যে কেনা বেচার ট্র্যাডিশনটা, এটা কিন্তু আমরাই ক্রিয়েট করছি। ওই টাইমে ইমি, আজরা, রুমা এরা এজন্যই ছিল কারণ তারা কাজে কনসেন্ট্রেট করতো, ফটোগ্রাফার ছবি তুলতো, রিপোর্টার রিপোর্ট করতো, যে ইন্টারভিউ নিবে এমসি করতো, সিক্রেসিটা মেইনটেইন করতো। হ্যাঁ, যে যার কাজটা সেই কাজটা করবে। আর এখন আমি যদি বলি ও আচ্ছা আমি একটা কাজ করতে পারলাম না, একটা নাটক, তার আগে আমার 5টা ইন্টারভিউ হবে, 5 ধরনের ইন্টারভিউ, আমি 5 রকমের কথা রিলস হয়ে যাচ্ছে, ফটো শেয়ার হচ্ছে, মানুষের কাছে যেতে পারলেই হলো। কিন্তু কাজের কনসিস্টেন্সি থেকে মনে হচ্ছে যে ফেস ভ্যালুটা ক্রিয়েট করা, চিনবে মানুষজন, শুধুমাত্র চিনবে। তার মানে এই কারণেই মডেল হয়তো আসছে কিন্তু সেভাবে স্টে করছে না বা হারিয়ে যাচ্ছে। মানুষজন যুগের কারণে হেরে যাচ্ছে। এখন অনেক ডিজিটালাইজড, যুগটা অনেক ডিজিটালাইজড। আমরা ফোনেই ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারি। আমরা তো আগে বিদেশে শুটিং করতে গেলে লবিতে বসে কম্পিউটারে ফেসবুক ইউজ করতাম, যে কম্পিউটার লবিতে বসে বসবো। এখন যেহেতু ওরা একটা প্লাস পয়েন্ট, যে ওরা টেকনোলজিটা হাতে পেয়েছে, তেমন এটা ওদের জন্য মাইনাস পয়েন্টও, যে সবাই যেহেতু সেলফ প্রমোট করতে পারছে, সেহেতু কে অরিজিনাল এটা আমাদের মানুষই পাজলড হয়ে যাচ্ছে, যে আচ্ছা তুমিও এরকম, তুমি এরকম, তোমার 5টা ছবি, ওর 5টা ছবি, কারো ফেস টু ফেস সামনের সাথে ছবির মিল নাই। সো সবাই তোমাকে এক কাতারে দাঁড় করাবে, এটাই তো স্বাভাবিক। এটা তো যুগের যেহেতু তোমরা ফ্যাসিলিটিস পাচ্ছ, টেকনোলজি ইজ হাই, সেই টেকনোলজির আবার মানে যে ডাউন সাইডটা, সেটাও এদেরকেই ফেস করতে হচ্ছে। এর জন্য এরা কম্পিটই করতে পারছে না এক্স্যাক্টলি হু ইজ ডুইং ওয়ার্ক, হু ইজ নট, এই জিনিসটাই তো মেজার করতে পারছে না মানুষজন। তো বিপ্লব সাহেব, মানে ফ্যাশন ডিজাইনারদের ক্ষেত্রেও কি মানে তাই হয়েছে? আমরা দেখেছি যে বিবি রাসেল, চন্দ্রশেখর সাহা যদি বলি, মাহিন খান, সারা করিমের পর নতুন হয়তো অনেক কাজ হচ্ছে, কিন্তু আমরা সেভাবে কোনো ডিজাইনারের নাম পাই না বা আসে না। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন, যে এটা ছোট্ট করে বলুন। আরেকটা প্রশ্ন আমি একেবারে আপনার কাছে করতেই চাইবো, যে ফ্যাশন ডিজাইনকে কেন রাষ্ট্রীয়ভাবে মানে শিল্প ঘোষণা করা হয়নি, এই ব্যর্থতাটা কার আসলে? আচ্ছা, ওই আপনার প্রথম প্রশ্নটার সাথে ইমির কিছু উত্তর মিলে যাবে, আপনি বুঝতে পারছি, এটা হচ্ছে সময়ের দোষ। আর ইমির যে উত্তরটা দিচ্ছে ওটাকে একটু দিয়ে নিই। বর্তমানে যে ট্রেন্ড হচ্ছে কাজের, যে আজকে সে বিশ্বরঙের মডেল হয়েছে, এটাকে তার কি জানাইতে হবে, আমার কোনো কাজ নেই আর এখানে জানানো। ও মনে করে মেকআপ ও বাসা থেকে রিল করতে করতে আসে, কথা বুঝছেন? এখন আমার কথা হচ্ছে যে আমি কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে, কোন সেটে কাজ করছি, এবং আমার পুরো টিম থাকে পোস্টে কাজ করার জন্য, ঠিক না? আমরা একটা কাজ কত পরে গিয়ে আমরা কত যত্ন করে এটাকে পাবলিকলি নিয়ে আসছি, সেই দায়িত্বটা আমার থাকেই না। ওরা বাসা থেকে লোক নিয়ে আসবে, ও পাশের যে মডেল থাকবে তাকে বলবে যে মোবাইলটা দিয়ে যে তুমি একটু কিছু রিল বানাই ফেলো, মানে পুরো আপনাকে আর ইমি বানানোর দায়িত্ব নিতেই হবে না। ও আসছে এবং প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মিডিয়ার লোক যারা কাজ করে, এটা সব সেক্টরেরই, পকেটের মধ্যে 2-4টা সাংবাদিক রিল টিল বানানো এরা থাকে, অ্যাসিস্ট্যান্ট, ওরা পকেট, ওদের যা হেঁটে যাচ্ছে বা আসছে সব করে রাখবে। হ্যাঁ, ও আপনি শুধু আপনি একটা উসিলা, যে আপনি আজকে শুট করছেন ওকে নিয়ে, বাকি দায়িত্ব পুরোটা ও নিয়ে নিচ্ছে, আপনি কিছুই করতে হবে না। এই জন্য আমরা জানিও না ওকে। জি হ্যাঁ, ওর মতো একজন আর্টিস্ট। আমি এমন আমার ছেলে মেয়েদের বকা দিই যে এরা যখন কাজ করতে আসতেন, ওনারা কখনো ওই স্পট থেকে ঘুরে এসে দেখা যে কি ক্লিক হলো দেখতেও চাইতেন না, চলেও যাচ্ছে বাসায়, যে তাও বলেন যে কি কি কেমন হলো আজকে কাজ, জিজ্ঞেসও করেন, একদম নিশ্চিন্তে চলে যায়। যখন হচ্ছে তখন আমরা পাবলিশ করছি। আচ্ছা, পরের আপনার কি প্রশ্নটা ছিল? এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, এত বড় ইন্ডাস্ট্রি, এত বছর হয়ে গেল। আচ্ছা, আমি একটু কথা বলি, সেখানে হচ্ছে উত্তরটা খুবই সিম্পল। এটা মনে হয় আপনার জানার অক্ষমতা। জি, আপনি আসলে ওই পর্যন্ত আটকে আছেন। আপনি এরপরে অনেকে যে কাজ করছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। আমি ছোট্ট একটা উদাহরণ বলি, সুমনা আপার কথা খুব মনে পড়ে আমার, প্রথম আলোর সুমনা শারমিন। আপু বলতেন যে এরকম যখন নকশার ইভেন্ট হতো যেতাম, তো সিডি-টিডি দিয়ে ওনারা কম্পোজিশন করতে, ইলাস্ট্রেশন করতে, বলতো বিপ্লব এদিকে আসো, এখানে কিন্তু 100টা সিডির মধ্যে 80টাই তোমার। হ্যাঁ, মানে কি, মানে যখন প্রেস রিলিজ পাঠাতাম না, ওগুলিতে তারা কিরকম সাজাতেন। পরে বলে যে তুমি একমাত্র বিপ্লব যাকে আমরা
নারায়ণগঞ্জ থেকে খুঁজে বের করেছিলাম যে কে কাজ করে, ওরে খুঁজে বের করো। প্রথম আলো তো আমাদের অনেক পরে আসছে, তো সেই চর্চাটা তো এখন নাই আসলে। এখন সব চলে লবিংয়ে, হ্যাঁ, এবং কোরিওগ্রাফারের সাথে ডিজাইনের লবিং চলছে, অমুকের সাথে তমুকের চলছে। সত্যি কথা বলতে অনেক দাদা সত্যি কথাই তো এটা, আমাদের এখানকার অনেক স্টাবলিশড লোকজন যারা আসলে কাজের সুযোগও পেয়েছে, তারা এত লবিং এ ইনভেস্টেড যে আমাদের মতন 2-4 জনকে সরিয়ে তাদের জেতা কোনো ব্যাপারই না। রাইট, আমি বলছিলাম যে এই খাতটাকে কেন মানে শিল্প ঘোষণা করা গেল, এটা নিয়ে কিন্তু আমি গত জুলাইয়ের আগে থেকে আমি শিল্পকলা একাডেমিতে আমার বন্ধু আছে, এটা যখন আমি শুনি না যে মডেলদের জন্য ওখানে কোনো জায়গা নাই, ওখানে কোনো এটা হইতে পারবে না, সেটা হইতে পারে না, আমি খুব চেষ্টা করছিলাম যে কোনোভাবে এটাকে একটা শিল্পে জায়গা দেওয়া যায় কিনা, যে প্রত্যেক সেক্টরের শিল্পীদেরই কিন্তু একটা বসার জায়গা থাকে, একটা আড্ডা দেওয়ার জায়গা থাকে বা একটা কথা বলার জায়গা থাকে। মডেল সেক্টরে কিন্তু এত বড় একটা ইন্ডাস্ট্রি এবং এত বড় দায়িত্বের সাথে তারা কাজ করে, এত সম্মানের কাজ করে, কত কত হাজার হাজার কোটি টাকা আমাদের গার্মেন্টস সেক্টর বলি, গার্মেন্টস লেনদেন হচ্ছে তাদের কারণে, তাদের এফোর্টটাকে কেউই মূল্যায়ন করে না। আমি খুব চাচ্ছিলাম, এখন আর বলি না, আমি বলছিলাম যে তুমি দেখো এটা করতে পারো কিনা, কখনো তো হয় নাই। তো এটা আসলেই সরকারিভাবে স্বীকৃতি আমার মনে হয় ওই আদার্স যে আর্ট কালচারের শিল্পীরা আছেন তারাই হইতে দিবেন না। এটারও একটা কারণ আছে, কারণ হচ্ছে সবসময় মডেল ফডেল বলে একটা শব্দ দেখবেন, মডেল ফডেল। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আমরাই আমাদের মডেলদেরকে সম্মান দেই না। আমি একবার একটা পিকনিকের আয়োজন করেছিলাম যে আমাদের ফ্যাশন ডিজাইনার, মডেল, কোরিওগ্রাফার আমরা মিলে পিকনিকটা করব, নাম দিয়েছিলাম ফ্যাশন প্যাশন, এরকম একটা নাম দিয়েছিলাম, গত কয়েক বছর আগের কথা। তখন যখন কিছু সিনিয়র ডিজাইনারদেরকে বলেছিলাম যে আপনারাও যাবেন পিকনিকে, কারণ মডেল ফডেলদের সাথে আমরা যাই না, তখন কিন্তু অলরেডি তখন ইভেন্ট চলছিল মডেলদেরকে নিয়েই। আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম। মডেলদেরকে যেটা কথা হয় না, তোমরা হচ্ছে একটা হ্যাঙ্গার, এদেরকে আসলে হ্যাঙ্গারই ভাবা হয়। এদের পরিশ্রমটাকে, এদের ডেডিকেশন, এদের টাইম সেন্স, এদের এফোর্টটাকে আসলে মূল্যায়ন করা হয় না। এই একটা মাত্র জায়গা যেটা আসলে আমি যখনই সুযোগ পাচ্ছি, যেখানে সুযোগ পাচ্ছি, আমি বলছি, এবং আপনি কি বলতে পারবেন যে 100টা মডেল, ডিজাইনার, কোরিওগ্রাফার রাস্তায় নেমেছে স্বীকৃতির জন্য? না, আমি সেটাই বলছিলাম যে আপনারা কেন সংগঠিত হতে পারছেন না। আমি এটা একটা না, এটা কেউ ডাকার নাই আসলে। এই ইনিশিয়েটিভটা এখন আমি মনে করি এখন ইমিরা চাইলে করতে পারে, যদি ওরা রাস্তায় দাঁড়ায় আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো, কিন্তু ওই স্লোগানটা দিবে কে, ওই মাথাটাই আসলে কাজ করে না মনে হয় কারো। আমরা বহু বছর আগে একবার বেইলি রোডে দাঁড়িয়েছিলাম, মিছিল মনে আছে একটা আন্দোলনের সময়, আমাদের ঠিক তেমনি আমাদের হ্যান্ডিক্যাপ্ট সেক্টরটা। আজকে আমি একজন কথার কথা বলছিলাম আর কি, যে এই জায়গাটাই জানি কেমন, আমরা না শক্ত হয়ে দাঁড়াতে সাহস পাই না, বা আমাদের কোনো কিছু অধিকার চাওয়ার আমাদের ভাষাটা নেই। ব্যবসা যে এত বাজে দিকে যাচ্ছে, আপনি দেখবেন কোন একটা আন্দোলনের প্রথম শপিং মলগুলো বন্ধ করে। শপিং মলের কি দোষ? শপিং মলটা যে বন্ধ করতে আসে কতগুলি পরিবার বাঁচে। মডেল ফডেল পর্যন্ত যেহেতু দাদা এই কথাটা বলেই ফেললো, মডেল ফডেল আসলে এই ওয়ার্ডগুলো কাদের মুখ থেকে বের হয় জানেন? জনসাধারণ, যারা পাবলিক, যারা ভিউয়ার্স, তারা এই ধরনের কমেন্টারি করে নিজেদের মানুষজনের মধ্যে। এটা কারা করে জানেন? যারা হচ্ছে এই ধরনের মডেল ফডেল, অ্যাক্টর শ্যাক্টর, এদেরকে তুচ্ছ করে শুধুমাত্র টাকা ইনভেস্ট করে জার্নালিস্ট কিনবে, বড় বড় ক্লায়েন্টদেরকে ফ্যাসিলিটিস দিবে এবং নিজেদের স্বার্থ আদায় করবে, ফেস ভ্যালুটা কিনবে, তাদের কাছেই আমরা মডেল ফডেল এবং অ্যাক্টর শ্যাক্টর। আমি যদি একেবারে ছোট্ট করে জানতে চাই যে তাহলে বাংলাদেশের এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি বা মডেল ইন্ডাস্ট্রির আসলে ভবিষ্যৎ কি, মানে কেমন দেখেন? ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ তো আমাকে আরো 25 বছর আগেও কেউ জিজ্ঞেস করছে যে এটার ভবিষ্যৎ কি দেখেন। আমি জীবিত, আমি যে এই যুগের সাক্ষী, আমি যে পর্যন্ত কাজ করে আসতে পারছি, এটা যে মানুষজন জানে, যারা দেখেছে, আপনিও তো জানেন, এইটাই তো আমার ইন্ডাস্ট্রি। আমি সহ আমরা যারা অরিজিনাল মানুষজন আছে, যারা পরিশ্রম করে কাজ প্রোভাইড করে আসছি, তাদের নিয়েই ফ্যাশন ইন্ডাস্ট্রি। ফ্যাশন ইন্ডাস্ট্রি বা কোনো ইন্ডাস্ট্রি কোনো খুঁটি দিয়ে হয় না, কতগুলো মানুষ থাকে, কতগুলো যুগের সাক্ষী থাকে, কিছু মানে পরিশ্রমী মানুষ থাকে, সেই পাইওনিয়রগুলোর মানে পাইলিং দিয়েই একটা ইন্ডাস্ট্রিকে মনে করা হয় যে এটা ইন্ডাস্ট্রি। তো আমি এখনো সুস্থ জীবিত মানুষজনকে এখনো কাজ দিতে পারছি, ইনফরমেশন দিতে পারছি, ট্রেনিং দিতে পারছি, এন্ড দ্যাটস ইনাফ। এটা আমার কাছে আমি আমার অত্যন্ত ধন্যবাদ আপনাদের দুজনকে, একেবারেই সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আর আলোচনা হবে এই বিষয়ে, অনেক কথা রয়ে গেল। ধন্যবাদ শাবনাজ সাদিয়া, ইমি এবং বিপ্লব শাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।